ঘটনা ঘটে। ঠিক তারপরে আমরা যেটা দেখেছি, সাম্প্রতিককালে এই ওসমান হাদি অন্যতম একজন রাজনৈতিক পরিচয় রেখেছেন গোটা বাংলাদেশের রাজনীতিতে এবং 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনকারীর অন্যতম মুখ ছিলেন। কিন্তু তার মৃত্যু, অর্থাৎ গতকাল রাতে তার মৃত্যু হওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে আগুন জ্বলতে শুরু করে এবং সেই আগুন যে জ্বলতে শুরু করে সেইখানে আমরা দেখেছি সার্জিস আলম, যিনি ইতিমধ্যেই চর্চায় রয়েছেন এবং যাকে নিয়ে এর আগেও বাংলায় বিভিন্ন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমে আলোচনা হয়েছে বা পশ্চিমবঙ্গ বেশ কিছু ক্ষেত্রে এই সার্জিস আলমকে নিয়ে আলোচনা হয়েছে। তার একটা ফেসবুক পোস্ট আমরা দেখেছি, সেখান থেকে পরিষ্কার করে বলছে বিআরএ ওয়ার বা বাংলাদেশ ভারত সম্পর্ক জড়িত একটা বিষয়টিকে উল্লেখ করে বলছেন আর হবে না, নয়তো কখনো হবে না, বা তার পাশাপাশি তিনি উল্লেখ করছেন উই আর ইন ওয়ার। ফলে এইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা কিন্তু একটা ভারতের বিরুদ্ধতা করতে গিয়ে, ভারত বিরুদ্ধে দেখাতে গিয়ে যুদ্ধ পরিস্থিতি টেনে আনতে চাইছেন এবং সেইটাই হয়তো এই ভারত বাংলাদেশ সম্পর্কে অন্যতম এক প্রকার ভালো যে পরিণতি হতে পারে। এইখানে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কেন এটা হতে হবে বা কেন এইখানে এই শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার বা মোহাম্মদ ইউনূস চুপচাপ আছেন এবং তার এই মুহূর্তে ভূমিকাটাই বাকি। প্রাথমিকভাবে আমি এই আলোচনায় বলবো ওসমান হাদি, শরীফ ওসমান হাদির মৃত্যু হচ্ছে। শরীফ ওসমান হাদি কে ছিলেন? তিনি অন্যতম বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অন্যতম মুখ ছিলেন। তারপর তিনি রাজনীতিতে প্রবেশ করেন, ইনকিলাব মঞ্চ বলে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন এবং ঠিক সেই সংগঠনের মাধ্যমে দিয়ে স্বাধীন চেতা মনোভাব এবং বাংলাদেশকে স্বাধীন চেতা হয়ে ওঠার একটা বার্তা দেন এবং ঠিক সেই ক্ষেত্রেই তিনি গোটা বাংলাদেশ জুড়ে এক প্রকার পপুলার আকার ধারণ করেন বা পপুলার চরিত্র হিসেবে ফুটে ওঠেন। ঠিক এই পপুলার চরিত্র এতটাই যে ভারত বিদ্বেষ করতে গিয়ে তিনি প্রকাশ্যে নরেন্দ্র মোদী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার একটা অবৈধ সম্পর্ককে জুড়ে দিয়ে এবং ভারতের সম্পর্কে একেবারে গালিগালাজ করে তিনি মন্তব্য করতে